তাপদাহে পড়ছে দেশ। যশোর চুয়াডাঙ্গা সহ কয়েক জেলার পরিস্থিতি চরমে, আরও তীব্রতার আভাস। সিলেটে এক রিকশা চালকের মৃত্যু। এই মাসে ঢাকায় বৃষ্টির আভাস নেই। দুদিনের সফরে কাল ঢাকায় আসছেন কাতারের আমির। সই হবে 6টি চুক্তি ও 5টি MOU। বাকিতে তেল কেনার প্রস্তাব দেবে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় সব করা হবে বলেছেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীকে ডিজিটাল পদ্ধতিতে যুদ্ধ উপযোগী প্রশিক্ষণ নেয়ার তাগিদ। ব্যর্থ রাজনীতির ধারায় হোঁচট আর ঝাঁকুনিতে পর্যদস্ত বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। সারা দেশে দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়নের অভিযোগ বিএনপির। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। এ বিষয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল। রাতের তাপমাত্রা বেশি থাকায় এখনও অস্বস্তি বাড়ছে। এ অবস্থা পুরো এপ্রিল জুড়ে থাকতে পারে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। তীব্র দাবদাহের উপর জলীয় বাষ্প মিশ্রিত দক্ষিণা বাতাসে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গরমের তাড়না থেকে সামান্য স্বস্তি পেতে এক ঝাঁক শিশুর দিনভর সাঁতার কাটা। এই চিত্র রাজধানীর চন্দ্রিমা উদ্যান লেকের। চৈত্রের খরতাপে পথশিশুদের যেন কিছুতেই পানি ছেড়ে উঠতে মন চায় না। নগরীর নিম্ন আয়ের মানুষের অবস্থা বেশি করুণ। না পারছেন কাজ করতে, পরিবারের জন্য উপার্জনের কথা ভেবে না পারছেন বসে থাকতে। তীব্র গরমে কিছুটা জিরিয়ে নিয়ে আবারও ছুটছেন জীবন যুদ্ধে। পাখিটা হাতে গরম হয়ে গেছে গা, একজন খাড়ায় দিলে পাখি মানে ছেড়ে দিলে শুইতে পাও সব শুইতে পড়া যায়। গরমে বাঁচি না, গরম প্রচুর গরম। এই গরমের জন্য এখানে ছায়ায় বসে রয়েছি। এভাবে গাড়ি চালাইলে জীবন বাঁচবে না আমাদের। একটা খ্যাপ মারলে আর খ্যাপ মারতে মন চায় না। উপরের গরমের তাপে নিচের থেকেও পিজের গরমে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। পিজে মনে হচ্ছে গলে মোটরসাইকেলের টায়ারে লেগে যায় অবস্থা। সূর্যের তাপ যত বাড়ে তত ক্রেতার ভিড় বাড়ে নগরীর ফুটপাতের শরবতের দোকানে। তীব্র রোদে কাঠ হয়ে যাওয়া গলাটা ভিজিয়ে নেওয়ার চেষ্টা পথিকের। কিন্তু গরম তো অনেক, প্রচন্ড গরম। এই গরমে মানে একটু দরকার, লেবু শরবত দরকার আছে। কারণ গরমে সবারই পানি পিপাসা ধরাইতেছে, এই জন্য গরম বেশি। হ্যাঁ, এই জন্য একটু বিক্রিটা বেশি হয়। আবহাওয়াবিদরা বলছেন রংপুর বিভাগের তাপমাত্রা দুদিন আরও বাড়বে। আগামী 3 দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধ ও বৃহস্পতিবার সিলেট এবং এর আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি নামার লক্ষণ দেখছেন তারা। গত 19 তারিখে পরবর্তী 3 দিনের জন্য হিটার জারি করা রয়েছে, যেটা আগামীকালকে আবার এক্সটেনশন করার সম্ভাবনা রয়েছে। গতকালকের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6, এছাড়াও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ কিন্তু ঢাকা, খুলনা এবং রাজশাহী বিভাগে বিদ্যমান রয়েছে। গতকালকের যে তাপমাত্রা ছিল সেখান থেকে আজকের সারা দেশের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে, তবে 2-1 জায়গায় কিছুটা কমতে পারে। শুধুমাত্র রংপুর বিভাগে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এপ্রিল জুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে তাপদাহ পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। কোনো কোল্ড কেস এখন ভর্তি করতে না করতে, কোল্ড মানে বলে কি, যে একটা হার্নিয়া 1 মাস পরে করলে কোনো অসুবিধা হবে না। একটা গলবাড়া যেটা একুট না, সেটা 2 সপ্তাহ পরে করলে, মানে হাসপাতালটাকে খালি রাখার জন্য বলছি যে যদি এরকম চাপ হয় তাহলে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে যেন সেটা মানে ভর্তি করা হয়। এখন কোল্ড কেস কয়েকদিন বন্ধ থাকবে। আর আমাদের স্যালাইন এবং আমাদের ওরাল স্যালাইন থেকে শুরু করে সবার কাছেই আমি আলাপ করছি। আমি একটা অ্যাপ খুলছি যে আমাদের মধ্যে সাথে সাথে যেন জানানো হয় কোনো জায়গায় কোনো ক্রাইসিস হলে। আমরা এটা এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে, তবে প্রকৃতির সাথে তো আমাদের কারো হাত নাই। এটা আমরা মেনে নিতে হবে এবং এটাকে মেনেই আমাদের চলতে হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি 2 দিনের সফরে আগামীকাল ঢাকায় আসবেন। কাতারের আমিরের সফরকালে 2 দেশের মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কাতারের কাছে বাকিতে তেল কেনার প্রস্তাব দেওয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। কাতারের
কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানির বাংলাদেশ সফর নিয়ে রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের আমিরের 2 দিনের সফরে বাংলাদেশ ও কাতারের মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে। সম্ভাব্য চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত, আইনি বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, 2 দেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন। সম্ভাব্য 5টি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে শ্রম শক্তি বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা। এই সফর বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ক্রমে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত 2023-এর মার্চ ও মে মাসে 2বার কাতার সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় অবস্থানে উপনীত হয়েছে। এরই ধারাবাহিকতায় কাতারের মহামহিম আমির বাংলাদেশ সফর করবেন। সফরকালে কাতারের কাছে বাকিতে তেল কেনার প্রস্তাব দেয়া হবে বলে জানান মন্ত্রী। আশা করেন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাতার তো নানা ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। কাতার যেমন কাতার আমাদের রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ করতে পারে, আমাদের এলএনজি সহ নানা ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। এছাড়া আমাদের কাতার যেমন আমাদের ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করতে পারে। আমরা প্রস্তাব করতে পারি, করার সম্ভাবনা রয়েছে। তারা যদি চায়, ইন্টারেস্টেড হয় যে আমাদের অর্থনৈতিক অঞ্চলে একটি বিশেষ এলাকা তাদের জন্য, তাহলে সেটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পজিটিভ আলোচনা হবে। এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে 2 দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান পাকিস্তানের হাই কমিশনার। We discussed all issues and many opportunities, the economic, trade. অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। 2 দেশের মধ্যে ব্যবসা এবং অর্থনীতিতে অনেক সম্ভাবনা রয়েছে। দ্বিপক্ষীয় আলোচনা অনেক সুন্দর হয়েছে। And I really enjoyed this company. Wonderful host and we have a great discussion. সাক্ষাতে 71-এর গণহত্যা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। সশস্ত্র বাহিনীকে ডিজিটাল পদ্ধতিতে যুদ্ধ উপযোগী প্রশিক্ষণ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করে তিনি বলেন, বিশ্বে এখন ডিজিটাল পদ্ধতিতে যুদ্ধ চলছে। বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব বজায় রাখলেও স্বাধীনতা রক্ষায় যা যা করা দরকার তাই করা হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের প্রথম আর্টিলারি বা ভারী অস্ত্র সংবলিত ইউনিট মুজিব ব্যাটারি। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে ৮০ জন মুক্তিযোদ্ধাকে নিয়ে গড়ে তোলা হয় এই বাহিনী। প্রশিক্ষিত গোলন্দাজ সেনাবাহিনী গড়ে তুলতে চট্টগ্রামের হালি শহরে যাত্রা শুরু হয় আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের, যেখানে প্রতি বছর প্রশিক্ষণ নিচ্ছে 12টি দেশসহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা। গোলন্দাজ বাহিনীর কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এবার সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স প্রতিষ্ঠা। মুজিব ব্যাটারির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নবনির্মিত কমপ্লেক্স ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমপ্লেক্সটির আর্টিলারি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মুক্তিযুদ্ধে ব্যবহৃত কামান, গোলা বারুদ ও গোলন্দাজ বাহিনীর অপারেশনের গৌরবময় ইতিহাস সম্পর্কে অবহিত হন প্রধানমন্ত্রী। সেনা সদস্যদের দরবারে সেনাবাহিনীর উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কন্যা। গুরুত্ব দেন ট্রেনিং সেন্টারের সুনাম অক্ষুণ্ণ রাখার পাশাপাশি যুগোপযোগী প্রশিক্ষণের। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। পাশাপাশি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে আমরা সশস্ত্র বাহিনীর তারা বিশেষ অবদান রেখে যাচ্ছে। অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর সাথে কাজ করতে হয়। আমি চাই যে আমাদের ছেলেরা মেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না। সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের নিতে হবে। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। আজকের যুদ্ধটা এখন তো ডিজিটাল পদ্ধতিতেও শুরু হয়ে গেছে। কাজে সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে উঠুক, সেটাই আমাদের কাম্য।
স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দায়িত্বের কথা স্মরণ করে দেন সরকার প্রধান। আমাদের পররাষ্ট্র নীতিতে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে কথাই বলে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়। পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে, আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক, আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। এ সময় কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের আঁকা ছবির প্রদর্শনীও ঘুরে দেখেন। ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যতুস্থ বিএনপি, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব জনগণের কাছে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছেন, অথচ বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে। এই ঝাঁকুনি হলো বারবার পরাজয়ের ঝাঁকুনি। হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপি নেতাদের বোধ শক্তি লোপ পেয়েছে। দিন দিন তারা দেশ, রাষ্ট্র ও জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে বলেও মন্তব্য তার। বলেন, বিএনপি নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই, বরং তাদের প্রতি এক ধরনের ঘৃণা রয়েছে, যে কারণেই জনগণ বারবার বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। সরকার জনগণের সেবক, বাংলাদেশে এই ধারণা প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ। যে অপশক্তি দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে, তারা স্বয়ংক্রিয়ভাবেই আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ বা শত্রু হিসেবে গণ্য হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, 7 জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখল করে আদালতকে দিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেয়া এবং জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে সরকার। দিনাজপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন ও ঢাকা মহানগর বিএনপির 27 নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো বর্তমান আওয়ামী লীগ সরকারের চলমান অপকর্মেরই নিরবিচ্ছিন্ন অংশ। এরই ধারাবাহিকতায় সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা প্রদান এবং জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাচ্ছে। নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার, সাজা বাতিল এবং নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চলছে এবং মিথ্যা মামলায় নেতাকর্মীদের সাজা দেয়া হচ্ছে। তলে তলে দেশ বিরোধী কাজ করে যাচ্ছে সরকার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়ে সকালে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ পাবনা জেলার নেতাকর্মীরা। এ সময় রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার পক্ষে কথা বলতে গিয়ে হাবিবুর রহমান হাবিবকে কারাগারে যেতে হয়েছে। সরকার অন্যায়ভাবে নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা দিচ্ছে। অবিলম্বে বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান তিনি। অদম্য মনোবল আদালত বিচলিত করতে পারে না। তিনি শাস্তি এবং নির্যাতন বরণ করে নিয়েছেন, কিন্তু তবুও তিনি যা বলেছেন, যেটি সত্য মনে করেছেন, সেইখান থেকে ন্যূনতম বিচ্যুত। আজকের রাজনীতির যে নৈতিকতার যে ঘাটতি, কথার সাথে কাজের যে ঘাটতি, সেইখান থেকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হাবিব ভাই তৈরি করেছে। তারা প্রকাশ্যে কোনো কাজ করতে পারে না, প্রকাশ্যে কি করে মানুষের কাছে প্রতারণা করে। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এরা তাদের বক্তৃতায় বলেছেন অনেক কিছু তলে তলে, আর তলে তলে ওনারা দেশ বিরোধী, জনগণ বিরোধী ওনারা কাজ করেই যাচ্ছে, একের পর এক কাজ তারা করেই যাচ্ছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন দুদককে চিঠি দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে গণমাধ্যমে আসা বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য দুদককে অনুরোধ জানান। এ বিষয়ে দুদকের আইনজীবী জানান, চিঠি পর্যালোচনা করে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আহমেদ সারওয়ারের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্প্রতি উঠে আসে দেশের বেশ কিছু গণমাধ্যমে।
শনিবার অবশ্য নিজের ভেরিফাইড ফেসবুকে ভিডিও আপলোড করে সেসব অভিযোগের জবাব দেন তিনি। পাবলিক লাইফ থেকে রবিবার বেনজিরের বিরুদ্ধে গণমাধ্যমে আসা এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে চিঠি নিয়ে দুদকে যান ব্যারিস্টার সুমন। দুদক কার্যালয়ে চিঠি জমা দিয়ে সাংবাদিকদের বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান করা উচিত দুদকের। দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, দুদক নিয়ম অনুযায়ী কাজ করবে। যেই অভিযোগটা আসবে সেই অভিযোগটা তার ধর্তব্যের মধ্যে আছে কিনা, অর্থাৎ তার তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কিনা, নাম্বার 1। নাম্বার 2, কমিশন দেখবে যেই ডাটাগুলি দিয়েছে সেই ডাটাগুলি ওনারা নিজেরা এক্সামিন করে এটার সত্যতা কতটুকু। যদি সত্যতা পায় অবশ্যই কমিশন আইনানুগ তার বিরুদ্ধে যা করার সেটা অবশ্যই করবে। র্যাবের মহাপরিচালক থাকার সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র আরও কয়েকজনের সাথে নিষেধাজ্ঞা দেয় সাবেক এই পুলিশ প্রধানকেও। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সিদ্ধান্ত উপেক্ষা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নেয় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে ফোরামের পক্ষ থেকে। ব্যারিস্টার খোকন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি ছিলেন। এবারের সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে 14টি পদের মধ্যে সভাপতি সহ 4টি পদে জয়ী হয় বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ 4 জনকে দায়িত্ব না নেওয়ার জন্য 27 মার্চ চিঠি দিয়েছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। কিন্তু অপর 3 জন দায়িত্ব না নিলেও গত 4 এপ্রিল দায়িত্ব নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এটাকে চরম দলীয় শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে তাকে ফোরাম থেকে অব্যাহতি দেওয়া হয়। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের দুরবস্থা নিয়ে জাতিসংঘে মানবাধিকার কমিশনের বিশেষজ্ঞদের প্রতিবেদন পর্যালোচনা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রতিমন্ত্রী ও সচিব জানান, সার্বিক পরিস্থিতি নিয়ে মে মাসের মধ্যেই যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের অনুরোধ জানানো হয়েছে। তবে মালয়েশিয়ায় বৈধভাবে যাওয়া নতুন কর্মীদের 1% সমস্যায় আছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। জানুয়ারিতে নতুন সরকার গঠনের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন টিমের সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময়। প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সচিব রুহুল আমিনের শুভেচ্ছা বক্তব্যের পর বৈদেশিক কর্মসংস্থান খাতের নানা বিষয়ে সাংবাদিকদের পরামর্শ ও মতামত শোনেন তারা। আলোচনায় উঠে আসে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের দুরবস্থা নিয়ে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষজ্ঞদের প্রতিবেদন ইস্যুটি। মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমরা পর্যালোচনা করছি। ইউএন একটা রিপোর্ট করেছে, ডেফিনেটলি আমরা রেসপন্স করব, এমন তো না রেসপন্স করব না, এবং রেসপন্স করলে আপনারাও জানবেন। এবং যেটা মালয়েশিয়ার পার্ট সেটা তো মালয়েশিয়া করবে। কখনো কখনো হয়তো আপনার কাছে যেটা সংখ্যাটা বড় সেটা আবার অনেক সময় ছোট, যখন আপনি রিপোর্ট নেবেন ছোট। যেমন আমি লাস্ট যে রিপোর্ট নিয়েছি, আমাদের অ্যারাউন্ড 5000 যারা ডিমান্ডের এগেনস্টে গেছেন তাদের মধ্যে অ্যারাউন্ড 5000 লোকের কাজ হয়নি। তো যেটা আমাদের টোটাল কাজে গেছেন তার 1%, অ্যারাউন্ড 1%। কিন্তু আপনি যদি আবার ভিজিট ভিসায় গেছেন, এগুলো সব বিবেচনা করেন তাহলে সংখ্যাটা হয়তো বড়। এটা আমরা টেন্টেটিভলি মে মাসের মধ্যেই আমরা অফার করেছি যে আমরা মে মাসের মধ্যেই বসতে চাই। ডিপেন্ডস অন দি মালয়েশিয়ান গভর্নমেন্ট যে কবে আমাদেরকে সময় দিচ্ছে। সঠিক তথ্য নিয়ে এবং আমরা এগুলোর ব্যাপারে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করতেছি। যেখানেই সমস্যা হবে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব। প্রবাসী ও বিদেশগামী কর্মীদের যে কোনো সমস্যা সমাধানে মন্ত্রণালয় খুবই আন্তরিক বলে জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। যেখানেই মানুষ অসুবিধার সম্মুখীন হবে সেখানে মানুষের সুবিধাজনক অবস্থানে নিয়ে আসার লক্ষ্যেই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছে। এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান, জাতীয় জনক বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যেই তিনি কাজ করতেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আমরা সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। মন্ত্রণালয়ে যে সমস্ত অভিযোগ আছে সেই অভিযোগগুলো যদি আনঅ্যাটেন্ডেড না থাকে, আনঅ্যাটেন্ডেড যেন কোনোভাবেই না থাকে, আগে মন্ত্রণালয়ে যদি অ্যাটেন্ডেড হয় তাহলে বিএমটি
এটা সচল হবে। বেশ কিছুদিন ধরে আলোচিত বিএমইটির অনিয়ম ও সার্ভার জালিয়াতিতে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন। যে ব্যবস্থাই নেই না কেন আমার মনে হয় আপনারা শীঘ্রই দেখতে পারবেন, এইটুকু বলতে পারি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নাটোরে নির্বাচন অফিসের সামনে থেকে প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সমালোচিত আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুর হাবিব রুবেল সিংড়া উপজেলা থেকে নির্বাচন করছেন না। রবিবার সকালে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, কোন মন্ত্রী বা সংসদ সদস্য আত্মীয় নির্বাচন করতে পারবেন না, তো তারই আলোকে তার সেই ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে এবং জুনায়েদ আহমেদ পলক তার নির্দেশনা অনুযায়ী আমি আমার মনোনয়নপত্রটি উইথড্র করে নিচ্ছি এবং যেটা অফিসিয়াল যে প্রসেসগুলো আছে যত দ্রুত সম্ভব সেটা আমি সম্পন্ন করব। আমার প্রতি যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই এবং সেটা একটি ষড়যন্ত্রমূলক ঘটনা। ঈদের সময় এপ্রিলের 4 থেকে 20 তারিখ পর্যন্ত সড়কে 286টি সড়ক দুর্ঘটনায় 320 জন নিহত এবং 462 জন আহত হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। বিআরটিএ জানায় ঈদযাত্রার 17 দিন সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই গড়ে 19 জন নিহত ও 27 জন আহত হন। সড়ক দুর্ঘটনায় পড়া মোটরযানের 28% মোটরসাইকেল, বাস মিনিবাস 18%, ট্রাক কাভার ভ্যান 12%। নিহতদের বেশিরভাগই মোটরসাইকেল আরোহী। সংস্থাটির চেয়ারম্যানের দাবি, গত বছরের তুলনায় এবারে ঈদে গড়ে দুর্ঘটনার পরিমাণ কমলেও নিহতের সংখ্যা বেড়েছে 3 জন। দুর্ঘটনার জন্য গাড়ির বেপরোয়া গতি, মহাসড়কে অবৈধ যানবাহন, অবৈধ পার্কিং, ট্রাফিক আইন মেনে না চলা, উভয়মুখী সড়কে ডিভাইডার না থাকা, যেখানে সেখানে রাস্তা পারাপার এবং চালকের অসাবধানতাকেই দায়ী করেছে বিআরটিএ। ঈদের আগে ও পরে 14 দিনে 407 জনের নিহতের যাত্রীর কল্যাণ সমিতির তথ্যকে বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেন বিআরটিএর চেয়ারম্যান। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। তাপদাহে পড়ছে দেশ, যশোর, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলার পরিস্থিতি চরমে, আরও তীব্রতার আভাস। সিলেটে এক রিকশা চালকের মৃত্যু। এই মাসে ঢাকায় বৃষ্টির আভাস নেই। দুদিনের সফরে কাল ঢাকায় আসছেন কাতারের আমির। সই হবে 6টি চুক্তি ও 5টি MOU। বাকিতে তেল কেনার প্রস্তাব দেবে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় সব করা হবে বলেছেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীকে ডিজিটাল পদ্ধতিতে যুদ্ধ উপযোগী প্রশিক্ষণ নেওয়ার তাগিদ। ব্যর্থ রাজনীতির ধারায় হেঁটে হোঁচট আর ঝাঁকুনিতে পর্যদস্ত বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। সারা দেশে দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়নের অভিযোগ বিএনপির। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদককে চিঠি ব্যারিস্টার সুমনের। জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেফতার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।